হাই, আমরা পড়ছিলাম ফেনলের রিয়াকশন। আগের দিন আমরা শুরু করেছিলাম ফেনলের সাথে Br2 রিয়াকশন। সেখানে আমরা দেখেছিলাম যদি এটাকে আমরা CH2 সলভেন্টে করি তাহলে সেখানে অর্থ প্লাস প্যারা পাবো, প্যারাটাই হচ্ছে মেজর প্রোডাক্ট। কিন্তু এটাকে যদি আমরা ওয়াটারে করি তখন আমরা দেখেছিলাম 2 4 6 ডাইব্রোমো ফেনল, এটা হোয়াইট প্রেসিপিটেট আমরা পেয়েছিলাম। তো এই রিয়াকশনগুলো আমরা বলেছিলাম যে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। তো আমরা আগের দিন ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন শুরু করেছিলাম এবং আমরা হ্যালোজেনের চ্যাপ্টার তোমাদেরকে পড়িয়েছি কিভাবে হয় মেকানিজম। ইলেকট্রোফাইল হচ্ছে আগের দিন আমরা পেয়েছিলাম, ইলেকট্রোফাইল ছিল Br+। তো আজকে আমরা আরেকটা ক্লাসের ইলেকট্রোফাইল পড়বো, সেটা হচ্ছে CO2। CO2 তে অক্সিজেনের কি হচ্ছে, প্রতিটা অক্সিজেন -2 করে অক্সিজেন স্টেট নেবে, তাহলে কার্বন হচ্ছে +4। তো কার্বন মানে কি হচ্ছে ব্যাপারটা, এই ইলেকট্রন ক্লাউড গুলো অক্সিজেনের দিকে বেন্ড হয়ে থাকে, কারণ অক্সিজেনের বেশি ইলেকট্রোনেগেটিভিটি হওয়ার জন্য। তো কার্বন কি হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তার জন্য এটা কি করে না ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। আজকে আমরা পড়বো যে CO2 মলিকিউল হচ্ছে একটা ইলেকট্রোফাইল, সেখানে কিভাবে ফেনল রিয়াকশন করে সেটা আজকে আমরা পড়বো। তো ভালো করে বোঝার চেষ্টা করো। না, এটা হচ্ছে ফেনল। ফেনলের এই প্রোটনটা হচ্ছে অ্যাসিডিক। তো প্রথমে তুমি যদি NaOH দিয়ে এটাকে হিট করো, মানে একটুক্ষণ যদি NaOH প্লাস DCM একটা সলভেন্ট দিতে হয়, সলভেন্ট দিয়ে তুমি যদি হিট করো তাহলে অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে, কারণ এটা হচ্ছে বেস, এটা হচ্ছে অ্যাসিডিক প্রোটন, তাহলে অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে। এটাকে বলে প্রথম রিঅ্যাকশন যেটা হবে সেটা হচ্ছে অ্যাসিড বেস রিঅ্যাকশন। তোমরা শুধু মুখস্থ করলেই করে যাবে, কিন্তু যারা কেমিস্ট্রি বোঝার তাদের কিন্তু বুঝতে হবে তো কিভাবে রিঅ্যাকশন হচ্ছে। তোমরা তো জানো যে তোমাদেরকে যেভাবে পড়ানো হয় এখন স্কুলে, যে এর সাথে এর সাথে মিশালে এটা তৈরি হয়, তো এটাই মনে রাখবে, বাট না, সেটা তোমাদের শিখলে হবে না। তোমাকে বুঝতে হবে কিভাবে রিঅ্যাকশন আছে। তাহলে অ্যাসিড আর বেসের রিঅ্যাকশনে কি হয়, সল্ট প্লাস ওয়াটার তৈরি হয়, তাহলে এখানে সোডিয়াম ফেনক্সাইড তৈরি হবে, এটা হচ্ছে সল্ট, আর ওয়াটার তৈরি হবে 1 মোল ওয়াটার। এই দেখো, এবার এই সোডিয়াম ফেনক্সাইড কিভাবে রিঅ্যাকশন করে দেখো। দেখো, ফেনল ইলেকট্রন রিচ, কারণ কি অক্সিজেন তার এগুলোকে বলে নন বন্ডিং ইলেকট্রন পেয়ার, এই লোন পেয়ার গুলোকে দিয়ে ফেনলে কি হচ্ছে ইলেকট্রন ঠেলছে, তার জন্য এটা হচ্ছে ইলেকট্রন রিচ, এটা নিউক্লিওফাইল। এখন ইলেকট্রন অক্সিজেন তো ইলেকট্রন ঠেলছিল, এখন অক্সিজেনের উপরে আমি মাইনাস চার্জ করে দিয়েছি, ফেনক্সাইড বানিয়েছি NaOH সহকারে হিট করে। তাহলে এর উপরে কি হচ্ছে, আগে দুটো লোন পেয়ার ছিল, এখন কি হচ্ছে মাইনাস চার্জের জন্য আর একটা লোন পেয়ার চলে এসছে। মানে এই যে OH বন্ড ছিল সেখান থেকে যদি প্রোটন বেরিয়ে যায়, তাহলে একটা বন্ড অক্সিজেন ছিল, একটা বন্ড হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা অক্সিজেনকে দিয়ে দিয়েছে, তার জন্য মাইনাস করে দিয়েছে, মাইনাস চার্জ। তাহলে এই ইলেকট্রনটা হচ্ছে অক্সিজেন ইলেকট্রন, আর একটা মাইনাস চার্জের জন্য আরেকটা ইলেকট্রন চলে এসেছে, তাহলে এখন অক্সিজেনের কাছে 3টে লোন পেয়ার আছে, আগে সে তার দুটো লোন পেয়ার ছিল। সে যে পরিমাণে বেঞ্জিনকে ইলেকট্রন ধার দিয়ে দিত যে তুমি নিয়ে যাও, এখন সে বেশি করে দেবে, তাহলে মোর ইলেকট্রন রিচ। তো ফেনক্সাইড হচ্ছে মোর ইলেকট্রন রিচ, গুড বেটার নিউক্লিওফাইল, গুড নিউক্লিওফাইল বা বেটা নিউক্লিওফাইল বলতে পারো, বুঝতে পারছো। তাহলে ফেনল কি করবে, আমি এই বন্ডটাকে এভাবে একটু দেখানোর চেষ্টা করি, বেঞ্জিনটাকে এটাকে উঠিয়ে দিয়ে, তাহলে কি হবে, এবারে কি করবে, এই বেশি ইলেকট্রন রিচ হয়ে গেছে, এবারে তখন বলেছে আমি এখন ইলেকট্রন ওর কাছে ধার নিয়ে আমি এখন নিজেই ধনী হয়ে গেছি, তাহলে সে দান করা শুরু করবে। তো সে CO2 কে দান করে দেবে, বলবে CO2 তো ইলেকট্রোফাইল, তাহলে একে দান করে দেবে, আর এই বন্ডটা তখন খুলে যাবে এখানে। তাহলে ভালো করে দেখার চেষ্টা বোঝার চেষ্টা করো কিভাবে হচ্ছে, বুঝতে পারছো। এটাকে জাস্ট ইলেকট্রোফাইল ভেবে নিতে পারো, তো একটা বন্ড খুলে যাবে, কার্বনের নতুন বন্ড বানাবে। তাহলে কি হয় ব্যাপারটা, এখানে অক্সিজেন যেহেতু এখানে
একটা ডবল বন্ড বানাবে, ইলেকট্রন দিয়েছে মানে ডবল বন্ড তৈরি হয়ে যাবে। এখানে ছিল, এখানে কার্বনের সাথে এই বন্ডটা খুলে গিয়ে মাইনাস হয়ে যাবে, আর এটা ও হয়ে যাবে, বুঝলে? এরপরে এখানে যেরকম হয়, এখানে এই প্রোটনটা গিয়ে এটাকে খুলে দেবে, এর ফলে কি তৈরি হবে, এই মলিকুলটা তৈরি হবে। সবগুলো কিন্তু অ্যানায়ন ফরম্যাটেই থাকবে, ও মাইনাস, এখানে সি ডবল ও মাইনাস। এরপরে তুমি যদি রিয়াকশানে যদি এইচ প্লাস অ্যাড করো, মানে রিয়াকশানে ওয়ার্ক আপ বলা হয়, ওয়ার্ক আপ তোমরা জানবে না, মানে রিয়াকশন ডান, শেষ, রিয়াকশন শেষ হয়েছে, এরপর কি করা হয় না, ওয়ার্ক আপ করা হয়। ওয়ার্ক আপে কি করা হয়, এই সেল মানে লঘু লঘু এই সেলের দ্রবণ দিয়ে হিট রিয়াকশন টিউবের মধ্যে এই সেল ওয়াটার ভরে দেওয়া হয়, মানে এই সেলের ডাইলুট একটা সলিউশন ওয়ার্ক আপ, যাকে বলে ওয়ার্ক আপ। মানে এই রিয়াকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কি করি না, একটা এই সেলের ডাইলুট মানে লঘু দ্রবণ তৈরি করে সেখানে এটাকে অ্যাড করে দেওয়া হয়। তাহলে কি হবে, এইচ প্লাস কি করে সবগুলোকে প্রোটোনেট করে দেবে, সব অ্যানায়নগুলোকে প্রোটোনেট করে দেবে। এখানেও হাইড্রোজেন যোগ হয়ে যাবে, এখানেও হাইড্রোজেন যোগ হয়ে যাবে, ওইচ হয়ে গেল। বুঝতে পারলে? তো এটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। তো এইটা ছিল তোমাদের কোলবের রিয়াকশন, যেখানে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয় কি থেকে, ফেনলকে NaOH CO2 এবং H প্লাস ওয়াটার দিয়ে যদি হিট রিয়াকশন সম্পূর্ণ করানো হয়, তাহলে ফেনল থেকে তুমি বানাতে পারবে স্যালিসাইলিক অ্যাসিড। আমরা তো অলরেডি অ্যাসপিরিন পড়ে নিয়েছি, যাই হোক। তো এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড তুমি বানাতে পারবে। আর এটাকে তুমি যদি অ্যাসিটাইলেশন করো, এর যদি তুমি অ্যাসিটাইলেশন করো, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড যেটা আমরা পড়েছি Ac2O বা CH3COর হোল 2O, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সংকেত হচ্ছে এইটা, স্ট্রাকচারটা হচ্ছে এরকম। অর্গানিক কেমিস্ট্রি কারা বুঝতে পারে না, যারা 11 থেকে ফাঁকি দিয়ে এসেছে, একটা মলিকুলের স্ট্রাকচার ঠিক করে বোঝায়নি, একটা মলিকুলে কিভাবে লিখতো সেটা তারা বোঝায়নি, তারা কি করে পাবে? 11 যাদের কাছে পড়েছো তারা তারা যদি তোমাকে এইসব শেখায় না শেখায়, তাহলে তুমি কি করে শিখবে? 12 কি করে বুঝবে এইসব? তাহলে অ্যাসিটাইলেশন করলে ফেনলের অ্যাসিটাইলেশন হবে, ও COCH3 গ্রুপটা যোগ হয়ে যায়। আমরা আগে পড়েছি, তোমরা দেখে নেবে। এস্টারিফিকেশন রিঅ্যাকশন হবে অ্যাকচুয়ালি, এখানে অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড রিঅ্যাকশনে নতুন এস্টার বন্ড তৈরি হয়, এটাকে এস্টারিফিকেশন বলা হয়। তো আমরা অ্যাসপিরিন পিরিন তো দেখতে পেলে কিভাবে অ্যাসপিরিন বানানো হবে, স্যালিসাইলিক অ্যাসিডটা কি, কোলবের রিঅ্যাকশন। তো যারা 11 ভালো করে পড়োনি, এবং 11 যাদের কাছে পড়েছো, তারা তোমাদেরকে বলেই নি যেগুলো ভালো করে শিখে নিতে। এখন দেখো কত মুশকিল হচ্ছে। এবার দেখো, চলো কোশ্চেন সলভ করি। নিতে কি জিজ্ঞাসা করেছে দেখো, যে ফেনলকে NaOH, তারপর সোডিয়াম ফেনোক্সাইড তৈরি হবে, তারপর সেখানে CO2H প্লাস দিলে অর্থো হাইড্রোক্সি বেঞ্জিক অ্যাসিড তৈরি হবে। অর্থো হাইড্রোক্সি বেঞ্জিক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড যেটা বলতে পারো তোমরা, এই কার্বক্সিলিক অ্যাসিড তার অর্থ পজিশনে ফেনলটাকে বলা হচ্ছে অর্থো হাইড্রোক্সি বেঞ্জিক অ্যাসিড। নামটা ভালো করে মনে রাখবে, এই নামটা তোমাকে দিয়ে দিতে পারে স্ট্রাকচার নাম দিয়ে। এটাকে তুমি বলতে পারো স্যালিসাইলিক অ্যাসিড অথবা অর্থ পজিশনে হাইড্রোক্সি বা অর্থো হাইড্রোক্সি বেঞ্জিক অ্যাসিড। বুঝতে পারলে? ডিরেক্ট ডিপেন্ড করেছে না, ফেনল অন ট্রিটমেন্ট উইথ NaOH CO2 ফলোড বাই অ্যাসিডিফিকেশন, মানে এই H প্লাস ও ওয়াটার দিয়ে যে ওয়ার্ক আপের কথাটা বলি সেটাকে অ্যাসিডিফিকেশন বলা হয়েছে। তাহলে সেখানে কি তৈরি হবে, স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে, আর কি বি হবে। জিতে কি প্রশ্ন করেছে দেখো, জিতে করেছে যে ইন কোলবে রিঅ্যাকশন দ্য অ্যাকচুয়াল রিঅ্যাকশন স্পিসিস উইথ CO2 ইজ, মানে CO2 সাথে কে অ্যাকচুয়ালি রিঅ্যাকশন করে। দেখো ফেনল করে না, এটা ভুল, কারণ NaOH ইউজ করা হয়, বেনজিন তো নেই এখানে, বেনজোয়েট কোত্থেকে এলো, সোডিয়াম ফেনক্সাইড হবে এখানে, সেটা ছোট ছোট জায়গাগুলো। তা এইভাবে যদি তোমরা যদি পরপর না কষে দেখো যে ফেনক্সাইড কেন বেশি ইলেকট্রন দিচ্ছে, সেটাই এটা করছে CO2, এটা যদি ভালো করে না বোঝো তাহলে পরীক্ষা খাতে ফেনল লিখে আসবে। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা দেখো, একটু বড় করা যাক। Kolbe-Schmidt reaction, the electrophile involved in the Kolbe's reaction, দেখো CO2 প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন এসেছে। মেজর প্রোডাক্ট অর্থো সাবস্টিটিউটেড প্রোডাক্ট হয়, মেজর প্রোডাক্ট অর্থো হাইড্রোক্সি ফেনল, দেখো অর্থো হাইড্রোক্সি বেঞ্জিক অ্যাসিড দিয়ে দিয়েছে। তো মলিকুলের নামও জানতে হবে, এটাকে বলা হয় অর্থো হাইড্রোক্সি বেঞ্জিক অ্যাসিড, এটাকে বলা হয় অ্যাসিটাইল স্যালিসাইলেট, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাসিটাইল হচ্ছে, এটা অ্যাসিটাইলেশন করা হয়েছে, তাদের বলা হয় অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। হ্যাঁ, এটাকে বলা হবে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটা অর্থো হাইড্রোক্সি বেঞ্জিক অ্যাসিড বলতে পারো, স্যালিসাইলিক অ্যাসিড বলতে পারো, এটাকে অ্যাসপিরিন বলা হয়। ঠিক আছে, এরপরে লাস্ট কোশ্চেন হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড ইজ অর্থো হাইড্রোক্সি বেঞ্জিক অ্যাসিড। তাহলে পরে মলিকুলের সাথে সাথে নামও মনে রাখতে হবে, এটা হচ্ছে তোমাদের অর্থো হাইড্রোক্সি বেঞ্জিক অ্যাসিড
এটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। আর স্যালিসাইলিক অ্যাসিড অ্যাসিটাইলেশন যদি করো সেখানে তাহলে ফেনল এস্টারিফিকেশন রিঅ্যাকশন হবে। ফেনল এস্টারিফিকেশন রিঅ্যাকশন হয়, তার সাথে অ্যাসিটাইল গ্রুপ জুড়ে যাবে, মানে COCH3। তো এটাকে বলা হচ্ছে অ্যাসপিরিন। তাহলে অ্যাসপিরিন, স্যালিসাইলিক অ্যাসিড, স্ট্রাকচারগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে আজকে আমরা এই ক্লাসটা এখানে পর্যন্ত রাখছি। তোমাদেরকে বারবার বলা হচ্ছে যে পড়াশোনা করো, পড়াশোনা করো। তোমরা দেখতেই পাচ্ছ এই চ্যাপ্টারগুলো যদি তোমরা যদি আগামী এই সেমিস্টার মানে ক্লাস 12-এ একটা সেমিস্টার এবং দুটো সেমিস্টার যদি প্রতিটা সাবজেক্ট এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তোমরা তো 50%, বাকি মানে যারা পড়ছো না 12-এ তাদের সাথে 50% বেশি নাম্বার পাবে নিট জিতে। তো কত ভালো র্যাঙ্ক করতে পারবে শুধু ভাবো। তো পড়াশোনা যারা করছো, যারা রেগুলার ভিডিও দেখছো না, সাথে সাথে কোশ্চেন সলভ করছো না, এই যে প্রতিটা এমসিকিউ, একটা আজকে ক্লাসে 4টে করে এমসিকিউ করাচ্ছি তোমাদেরকে, প্রতিটা ক্লাসে একটা দুটো করে এমসিকিউ রাখা হচ্ছে, কেন? যাতে তোমরা বুঝতে পারো যে কিরকম কোশ্চেন আসতেছে। খাতা যদি ভালো করে নোট না করে প্রতিটা এমসিকিউ যদি তুলে তুলে সেগুলো না লেখো, তাহলে কি করে হবে? এই কোশ্চেনগুলো তো প্র্যাকটিস করলে তুমি পরীক্ষায় গিয়ে লিখে আসতে পারবে। তুমি যখন কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে তখন সেখানে সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করবে। তো যারা পড়াশোনা করনি, যারা ভিডিও দেখছো না বা রেগুলার পড়াশোনা করছো না, তারা একটা দিন গিয়ে বুঝতে পারবে যে আমার যে স্টুডেন্টগুলো রেগুলার ভিডিও দেখছে, রেগুলার পড়াশোনা করছে, তারা যখন ভালো রেজাল্ট করবে তখন বুঝতে পারবে যে এরা ইন্টেলিজেন্ট ছিল বলে এরা পেয়ে গেছে। না, তুমি পড়াশোনা করোনি, তুমি কথা শোনোনি, তুমি গাইড ফলো করোনি। তো আজকে যারা ভালো করে মন দিয়ে পড়াশোনা করছো আমি দেখতে পাচ্ছি যে কারা ভিডিও দেখছো, কারা ভিডিও দেখছো না, প্রত্যেকে কোশ্চেন করো না। কয়েকজন মাত্র স্টুডেন্ট তোমরা প্রতিদিন একটা করে কোশ্চেন করো যে স্যার এই রিয়েকশনটা এরকম কেন হয়েছে। তো কিছু জনই মাত্র তোমরা কমেন্ট করো, বাকিরা তো হেলদুলি নেই। তো এইভাবে পড়াশোনা করলে কিন্তু তোমরা পিছিয়েই পড়ছো আর পিছিয়েই থাকবে। তোমরা অ্যালেন ফিরজি আকাশের স্টুডেন্টদের লাইফ রুটিন দেখেছো কোনোদিন? তাদের লাইফ প্রতিদিন ডেলি রুটিন কিরকম থাকে? প্রত্যেক সপ্তাহে কুইজ থাকে, টেস্ট থাকে, ক্লাস টেস্ট, কুইজ, সব কিছু থাকে। প্রতিটা সাবজেক্টের উপর তাদেরকে কোশ্চেন সলভ করতে হয়, কুইজ, অ্যাসাইনমেন্ট, টিউটোরিয়াল সব কিছু থাকে। তো তোমরা এই গ্রামীণ টিউশন টিচারদের কাছে পড়বে, তারা শুধু ওই বোর্ডের এক্সাম করে করে তোমাদের 2 বছর খেয়ে নেবে। আর তারপরে তোমরা জি নিটে বসবে, তখন বলবে আমরা তো জি নিটের জন্য পড়াই না, ফাঁকা, কোনো কিছুই হবে না। তাহলে এখানেই থাকলো আজকে ক্লাস, পরে দেখা হচ্ছে পরের ক্লাস।